এখন আমরা আমাদের মেইন টপিকে যাই। দেখো, আমরা বললাম না আমাদের এই ক্লাসটাকে ৩ টা টাইপে ভাগ করেছি মূলত। ১ম এ আমরা পড়ব জারণ সংখ্যা। ওকে? এরপরে আমরা পড়ব জারণ, বিজারণ, বিক্রিয়া। এরপরে আমরা বিশেষ ধরনের বিক্রিয়াগুলো পড়ব এবং লাস্টে আমরা কি পড়ব বলো তো? লাসে তেলের নীতি। মানে তোমার কেমিস্ট্রিতে রাসায়নিক বিক্রিয়া যা আছে মোটামুটি সবকিছু আমরা কমপ্লিট করব। ইম্পোর্টেন্ট যা আছে সবকিছু। ওকে? জাস্ট ক্লাসটা দেখতে থাকো। ইনশাআল্লাহ তুমি হচ্ছে অনেক বেশি উপকৃত হবে। তাহলে ১ম যে টপিকটা সেটা দেখো, নাম কি? জারণ মান। কি টপিক? জারণ মান বা জারণ সংখ্যা এটার নাম। তো জারণ মান কাকে বলে? যৌগ গঠনের সময় মানে একটা যৌগ যখন গঠিত হবে তখন কোনো মৌলের যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের প্রবণতা থাকে। কি থাকে বলতো? প্রবণতা। এই ওয়ার্ডটা একটু মাথায় রাখবে। এখানে লেখা আছে প্রবণতা। তো তাকে আমরা কি বলি বলতো? সেই সংখ্যাটাকে আমরা বলি হচ্ছে জারণ মান, তাই না? সেই সংখ্যাটাকে আমরা কি বলি? জারণ মান বলি। অর্থাৎ একটা যৌগ যখন গঠিত হবে, একটা যৌগ যখন গঠন হবে বা গঠিত হবে তখন কোন একটা মৌলের যতগুলা ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা রয়েছে, মানে ছেড়ে দেওয়ার প্রবণতা রয়েছে, অথবা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা রয়েছে, ওই নাম্বারটাকে আমরা বলি হচ্ছে জারণ মান বা অক্সিডেশন নাম্বার। বুঝছো? তাহলে যৌগ গঠনের সময় একটা মৌলের ইলেকট্রন, যত সংখ্যক ইলেকট্রন সে ত্যাগ করার প্রবণতা মানে কি? প্রবণতা মানে হচ্ছে সে ত্যাগ করতেও পারে, নাও করতে পারে, একটা চান্স আছে। গ্রহণ করার প্রবণতা মানে কি? মানে সে ইলেকট্রন গ্রহণ করতেও পারে, নাও পারে, মানে একটা টেন্ডেন্সি বা প্রবণতা রয়েছে। ওটাকে বলতেছি আমরা কি বলতো? জারণ মান। যেমন আমি এক্সাম্পল দেই, এখানে একটা যৌগ আছে ধরো NaCl, সোডিয়াম ক্লোরাইড। এই যৌগটা তৈরি হওয়ার সময় কি হয়েছে? সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে কি হয়েছে? সোডিয়াম প্লাসে কনভার্ট হয়েছে। তো যেহেতু এই জায়গাতে সোডিয়াম ক্লোরাইড গঠনের জন্য সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়েছে, সোডিয়াম কি হয়েছে? প্লাস। তাই এইখানে সোডিয়ামের জারণ মানটা কত বলতো? +1। সোডিয়ামের জারণ মানটা কত? +1। সোডিয়ামের জারণ মান কত? +1। আবার এই যৌগটা গঠনকালের জন্য ক্লোরিন কি করছে? একটা ইলেকট্রন গ্রহণ করছে। কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? একটা ইলেকট্রন গ্রহণ করছে। ফলে এখানে ক্লোরাইড মাইনাস হইছে। এই জায়গাতে ক্লোরিনের জারণ মানটা হচ্ছে -1। কি বলতো? ক্লোরিনের জারণ মানটা হচ্ছে -1। অর্থাৎ আমি বলতে পারবো যে এইখানে সোডিয়াম ক্লোরাইডটা যখন গঠিত হইছে তখন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে বলেই তার পজিটিভ আয়ন হইছে +1। এই +1 নাম্বারটাই হচ্ছে তার জারণ নাম্বার। তারপর আবার ক্লোরিন এই সোডিয়াম ক্লোরাইডটা গঠন করার জন্য ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে ক্লোরিন এখানে -1। এই -1 নাম্বারটাই হচ্ছে ক্লোরিনের কি? জারণ মান। দ্যাটস ইট। এখন এই যে প্রবণতার কথাটা বললাম, প্রবণতা, এইখানে তো ইলেকট্রন ত্যাগ করে দিছে। আমি বললাম না ইলেকট্রন ত্যাগ করার একটা চান্স আছে, সে ত্যাগ করতেও পারে, নাও করতে পারে। এই কথাটা কেন বললাম? রিজন আছে। দেখো, তোমাকে একটা যৌগ দেখাই, ধরো এই যে HClO4, এটার নাম কি জানো? পারক্লোরিক অ্যাসিড। এই যৌগটার নাম কি? পারক্লোরিক অ্যাসিড। এই যৌগটা যখন তৈরি হয়, এই যৌগটা গঠনকালে আমরা দেখতে পাই এই পারক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণ মানটা হচ্ছে +7। কিভাবে হইছে আমি পরে দেখাবো। ক্লোরিনের জারণ মানটা +7 কিভাবে হইছে এটা পরে দেখাবো। তো এই যৌগটা তৈরি হওয়ার পর আমরা দেখতে পাই যে ক্লোরিনের জারণ মানটা এখানে +7। তো যেহেতু এখানে ক্লোরিনের জারণ মান +7 আসছে, তার মানে এখান থেকে বলা যায় না যে এই যৌগটাতে ক্লোরিনের ৭ টা ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা রয়েছিল। কিন্তু অ্যাকচুয়ালি কি ৭ টা ইলেকট্রন ত্যাগ করছে? না, না ভাইয়া করে নাই কিন্তু। এই যৌগটা তৈরি হওয়ার সময় ক্লোরিনের ৭ টা ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা রয়েছে। আমরা জানি পজিটিভ মানে কি? ইলেকট্রন ত্যাগ। নেগেটিভ জারণ মান মানে কি? ইলেকট্রন গ্রহণ। এই যে পজিটিভটা মানে হচ্ছে এটা ইলেকট্রন ত্যাগ করার কথাটা বলতেছে। নেগেটিভটা মানে ইলেকট্রন গ্রহণ করার কথাটা বলতেছে। ঠিক আছে? তো এখানে +7 মানে কি? মানে ক্লোরিনের ৭ টা ইলেকট্রন ত্যাগ করার একটা প্রবণতা রয়েছে। কিন্তু এখানে কিন্তু ক্লোরিন ৭ টা ইলেকট্রন ত্যাগ করে নাই। এই যৌগটা তৈরি হওয়ার সময় ক্লোরিন ৭ টা ইলেকট্রন ত্যাগ করে নাই। কিন্তু এই যৌগ থেকে আমরা দেখতে পাই যে ক্লোরিনের ৭ টা ইলেকট্রন ত্যাগ করার একটা কি ছিল? টেনডেন্সি ছিল। এর জন্য ক্লোরিনের জারণ মান এখানে দেখতে পাচ্ছি কত বলতো? +7। তো এর জন্য ভাই আমি মেনশন করে বলেছি যে যৌগ গঠনে কোনো মৌলের ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করার প্রবণতা, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করে ফেলতেও পারে, নাও পারে। যেমন এখানে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ফেলছে, জারণ মান -1। এখানে ক্লোরিন ৭ টা ইলেকট্রন ত্যাগ করার একটা প্রবণতা রয়েছে, ফেলে নাই কিন্তু। ৭ টা ইলেকট্রন ত্যাগ করে নাই। এখানে যেমন একটা ইলেকট্রন গ্রহণ করছে, এখানে কিন্তু ৭ টা ইলেকট্রন ত্যাগ করে নাই। করার একটা প্রবণতা ছিল এই যৌগ গঠন কালে, রাইট? তো এর জন্য এখানে ক্লোরিনের জারণ মান কত আসছে বলতো? +7। ওকে? তাহলে করতেও পারে, নাও করতে পারে, একটা চান্স আছে আরকি। বুঝছো? তো এটাকেই বেসিক্যালি ওভারঅল আমরা কি বলতেছি বলতো? জারণ মান। এখন আমরা একটু পরে দেখব যে কোন মৌলগুলার জারণ মান আসলে কেমন হয়ে থাকে, একটু পরে পড়ব। এরপরে ওইগুলো জেনে গেলেই তুমি যেকোনো যৌগের ভিতরে কোন একটা মৌলের জারণ মান কত হয় সেটা বের করতে পারবা। আমি তোমাকে একটু পরে হচ্ছে
স্পেসিফিকলি কোন মৌলের জারণ মান কেমন হয় সেটা শেখাবো। শেখানোর পরে তুমি যে কোনো একটা যৌগ থেকে তার মৌলের জারণ মান কিভাবে বের করতে হয় সেটা তুমি ইজিলি দেখে ফেলবা। আশা করি বেসিকটা তোমাকে একটু ক্লিয়ার করে ফেলছে যে এই যৌগ গঠনকালে ক্লোরিনের জারণ মান +7। আবার তুমি যখন আরেকটা যৌগ দেখবা, এই যে এখানে H2SO4 সালফারিক অ্যাসিড, এইখানে দেখবা সালফারের জারণ মান কত জানো? এখানে দেখবা সালফারের জারণ মান হচ্ছে +6। তার মানে কি সালফার 6টা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে? না, এই যৌগটা গঠনকালে সালফারের 6টা ইলেকট্রন ত্যাগ করার একটা টেন্ডেন্সি ছিল বা প্রবণতা ছিল, ত্যাগ কিন্তু করে না, কারণ 6টা ইলেকট্রন ত্যাগ করা তো খুবই কষ্টসাধ্য। একটা মৌলের ক্ষেত্রে তুমি দেখবা সে সর্বোচ্চ 3টা ইলেকট্রন ত্যাগ করে বা 4টা ইলেকট্রন ত্যাগ করে। 5টা, 6টা, 7টা, 8টা এতগুলো ইলেকট্রন ত্যাগ করা একটা মৌলের জন্য ইটস কোয়াইট ইম্পসিবল, মানে খুবই ডিফিকাল্ট, বুঝছো? তো এজন্য আর কি যে এখানে +6 মানে সে 6টা ইলেকট্রন ত্যাগ করছে, ব্যাপারটা এরকম না, 6টা ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা রয়েছে। তো আশা করি মোটামুটি আমরা বেসিকটা বুঝলাম, রাইট? তো এখন আমরা একটু কিছু জিনিস একটু মাথায় রাখবো, মানে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে যে কোন মৌলের জারণ মান কেমন হয়ে থাকে, মানে কিছু কিছু মৌলগুলার জারণ মানগুলো নির্দিষ্ট, যে এটার জারণ মান এত, এটার জারণ মান এত। তো এগুলো একটু আমাকে মুখস্থ রাখতে হবে। এগুলো যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে কি করতে পারবো, পরবর্তীতে ওই মৌলগুলোর সাহায্যে অপর মৌলের জারণ মান বের করতে পারবো। যেমন এখানে আমি হাইড্রোজেনের জারণ মান কত আগে থেকে জানলাম, অক্সিজেনের জারণ মান কত আগে থেকে জেনে গেলাম, তাহলে কি হবে, ক্লোরিনের জারণ মানটা বের করতে পারবো। সিমিলারলি এখানে হাইড্রোজেনের জারণ মান আগে থেকে কত এটা আমি জেনে গেলাম, অক্সিজেনটা কত জেনে গেলাম, তাহলে সালফারেরটা অটোমেটিকলি কি করতে পারবো, বের করতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা যাই। তো শুরুতে আমরা একদম বেসিক থেকে আসি, যে ধাতু। যেমন আমি রাসায়নিক বন্ধনে পড়েছি না কোনগুলিকে আমরা ধাতু বলি, গ্রুপ 1 এবং 13 পর্যন্ত বেশিরভাগ মৌলগুলিকে আমরা ধাতু বলি। তাদের টেন্ডেন্সি কি, যে তারা ইলেকট্রন ত্যাগ করে ফেলে, ধাতুর বৈশিষ্ট্য কিন্তু তারা ইলেকট্রন ত্যাগ করে। তো এর জন্য ধাতুগুলার জারণ মান ইউজুয়ালি কি হয় জানো, পজিটিভ হয়, মনে রাখবা। ধাতুদের জারণ মান কি হয়ে থাকে, পজিটিভ। ধাতুর জারণ মান হয়ে থাকে পজিটিভ। কিন্তু এখন তুমি বলবা ভাইয়া এখানে তো ক্লোরিন তো একটা অধাতু, তাহলে এর জারণ মান পজিটিভ কেন হইলো? কিছু কিছু যৌগ আছে যাদের ক্ষেত্রে তোমার অধাতুর জারণ মান কি হয়ে থাকে, পজিটিভ হয়ে থাকে কিছু কিছু, ঠিক আছে? কিন্তু মূল কনসেপ্টটাই হচ্ছে ধাতুর জারণ মান পজিটিভ হবে, কারণ ধাতুগুলো তো ইলেকট্রন ত্যাগ করে সবসময়, রাইট? এটা তো ইউনিভার্সাল ট্রুথ। তাই ধাতুর জারণ মান মনে রাখবা পজিটিভ। ধাতুর জারণ মান সবসময় কি হয় বলতো, পজিটিভ। ওকে, আচ্ছা। আর অধাতুর জারণ মান সবসময় কি, নেগেটিভ, কিন্তু কিছু ক্ষেত্রে পজিটিভ হয়। অধাতুর জারণ মান বেশিরভাগ সময় কি হয়, নেগেটিভ হয়। কারণ অধাতুগুলো কি করে, অধাতু হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, ধাতু যেমন ইলেকট্রন ত্যাগ করে, ধাতুরা কি করে, ইলেকট্রন ত্যাগ করে। আর অধাতুগুলোর বৈশিষ্ট্য কি, ইলেকট্রন গ্রহণ করা। রাসায়নিক বন্ধনে পড়ছো। কিন্তু কিছু কিছু এক্সেপশনাল কিছু কিছু যৌগে কিছু যৌগে অধাতুর জারণ মান পজিটিভ দেখা যায়, অধাতুর জারণ মান পজিটিভ হয়। এটা একটু মাথায় রাখলে হবে। তো প্রথম বেসিক আমাদের শেষ। আচ্ছা, এরপরে ক্ষার ধাতু, যারা ক্ষার ধাতু তাদের জারণ মান হচ্ছে ফিক্সড। সেটা কত বলো তো? যারা ক্ষার ধাতু তাদের জারণ মান হয় কত, +1। যারা ক্ষার ধাতু কোনগুলা, লি নাকি রুবি সাজাবে ফ্রান্সে, এই যে এগুলা, লিথিয়াম, তারপরে হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, লি নাকে রুবি সাজাবে ফ্রান্সে, এই সবগুলার জারণ মান কি হয় বলতো, +1। যেমন দেখো এক্সাম্পল দিই, এই যে ধরো এখানে একটা যৌগ পটাশিয়াম ফ্লোরাইড, এটার নাম কি, পটাশিয়াম ফ্লোরাইড, একটা যৌগ। এই যৌগটা তৈরি করার সময় পটাশিয়াম কি করছিল, একটা ইলেকট্রন ত্যাগ করে দিছিল। তাই পটাশিয়ামের মাথার উপর চার্জ কত বলতো, +1। তাই তার জারণ মানটা কত হবে, +1। ঠিক আছে, তার জারণ মান কত এখানে, +1। আর ফ্লোরিনের জারণ মান হচ্ছে -1। তো একটা যৌগের উপরে কি কোনো চার্জ, দেখো এটা পটাশিয়াম ফ্লোরাইড কিন্তু একটা যৌগ, এই যৌগের উপর কি কোনো চার্জ আছে, নাই, চার্জ নাই। কেন নাই এটা তোমাকে জানতে হবে, কারণ পটাশিয়াম +1, ফ্লোরিন -1, তো +1 -1 কাটাকাটি, আলটিমেটলি কত হলো, আন্ডা 0। তাই পুরো একটা যৌগের জারণ মান 0 হয়। ঠিক আছে, আমি একটু পরে পড়াবো এটা। পুরো যৌগের জারণ মান কত হয়, 0 হয়। পটাশিয়াম +1, ফ্লোরিন কি -1। ওকে, আচ্ছা, তো এটা গেল। তারপর আবার দেখো, ধরো এখানে আছে সোডিয়াম অক্সাইড, এই যে Na2O। তো এই সোডিয়াম একটা ক্ষার ধাতু, সোডিয়াম একটার জারণ মান কত, +1। দুইটা আছে, তাহলে +1 × 2 হবে, তাহলে কত হলো আলটিমেটলি, +2। একটা সোডিয়ামের জন্য +1, ক্ষার ধাতু যেহেতু, দুইটার জন্য কত হবে, +2। তাহলে অক্সিজেন অটোমেটিক্যালি কত হবে, -2, কারণ আমি তোমাকে বললাম একটা যৌগের মোট জারণ মান 0 হয়। তাহলে এই যে সোডিয়াম +1, দুইটার জন্য +2, তাহলে অক্সিজেন অটোমেটিক্যালি -2 হবে।
কারণ +2 -2 0। ওকে, আচ্ছা। এবারে মৃৎক্ষার যে ধাতুগুলো আছে, মৃৎক্ষার ধাতু, তাদের জারণ মান হয় ফিক্স। সেটা কত বলো তো? +2। যেমন এই যে এগুলা বেরিলিয়াম, বিরিয়ানি, মোগলাই দিয়ে ম্যাগনেসিয়াম, কাবাব, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। তো কাবাব সরিয়ে স্ট্রনশিয়াম বাটিতে রাখো, রেডিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এগুলো সবগুলো জারণ মান কত বলো তো? +2। যেমন আমি তোমাকে এক্সাম্পল দিই, এই যে ধরো তোমার কাছে আছে এখানে ক্যালসিয়াম ক্লোরাইড। তো ক্যালসিয়াম কি একটা মৃৎক্ষার ধাতু, তাহলে তার জারণ মান এখানে কত হবে বলো? +2। আর একটা ক্লোরিনের জারণ মান ইউজুয়ালি -1 হয়। দুইটার জন্য কত হবে? -1 × 2 -2। তাহলে টোটাল জারণ মানটা কত হলো? 0 হলো। কারণ একটা যোগের মোট জারণ মান কত হয়? 0। ক্যালসিয়াম +2, ক্লোরিনের একটার জন্য -1, দুইটার জন্য কত হবে? -1 × 2 -2। তাহলে এই যে +2 -2 কাটাকাটি 0। ওকে, বুঝা গেছে? ডান। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু পড়ি। হ্যালোজেনদের জারণ মান হয়ে থাকে -1। কিন্তু কখন? যখন তারা অধাতু হিসেবে কাজ করে। অধাতু, হ্যালোজেন তো মূলত অধাতুই, কিন্তু যখন তারা অধাতু হিসেবে কাজ করে লবণ তৈরি করে, সবসময় না কিন্তু। যেমন ক্লোরিনের জারণ মান একটু আগে দেখাইলাম +7, এটা কিন্তু একটা হ্যালোজেন, তাই না? তো হ্যালোজেন যখন অধাতু হিসেবে লবণ তৈরি করে, অধাতু হিসেবে ধাতুর সাথে বিক্রিয়া করে, অধাতু হিসেবে ধাতুর সাথে বিক্রিয়া করে, ধাতুর সাথে বিক্রিয়া করে, লবণ তৈরি করে, মানে অধাতুগুলো যখন ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে, তখন তাদের জারণ মান কত হয়ে থাকে? -1। যেমন এই যে সিম্পল, তোমার হচ্ছে এখানে ধরো আছে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড। তো ম্যাগনেসিয়াম তো মৃৎক্ষার ধাতু, তার জারণ মান কত? +2। তো ফ্লোরিনের কত হবে? এখানে ম্যাগনেসিয়াম ধাতু, ফ্লোরিন হচ্ছে অধাতু, এটা একটা লবণ, ম্যাগনেসিয়াম ফ্লোরাইড। তো এখানে অধাতু হিসেবে যেহেতু -1 হবে, দুইটার জন্য কত হবে? -1 × 2, তাহলে আলটিমেটলি কত হলো? -2। এই যে +2 -2 কাটাকাটি কত হলো? 0 হলো। আবার ধরো এখানে আছে সোডিয়াম সালফেট, এটাও একটা লবণ টাইপ, সোডিয়াম সালফেট। সরি, এখানে তো সোডিয়াম সালফেট হবে না, কারণ আমরা তো হ্যালোজেন নিয়ে কথা বলতেছি, হ্যালোজেন আনতে হবে। তো ধরো এখানে আছে সোডিয়াম ব্রোমাইড, এই যে সোডিয়াম ব্রোমাইড। তো এখানে আমরা ব্রোমিনের জারণ মান কত হবে? -1, কারণ সোডিয়াম একটা ধাতু, ব্রোমিন একটা অধাতু। তো ধাতু অধাতু মিলে লবণ তৈরি করছে, ঠিক আছে? কি তৈরি করছে? লবণ। এই যে ধাতু অধাতু মিলে লবণ তৈরি করছে, তাহলে এখানে ব্রোমিন -1, তাহলে সোডিয়াম অটোমেটিক্যালি কত হবে? +1। এই যে +1 -1 কাটাকাটি 0, যৌগের জারণ মান কত হলো? 0 হলো। আবার ধরো দেখো এখানে আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই যে, তাহলে ক্লোরিন একটার জন্য কত হবে? -1। কয়টা ক্লোরিন আছে? 3টা, তাহলে -1 × 3, টোটাল কত হলো? -3। তাহলে অ্যালুমিনিয়াম অটোমেটিক্যালি কত হবে? +3, রাইট? এই যে, তাহলে +3 -3 কাটাকাটি পুরা যৌগের মোট জারণ মানটা কত হলো? 0 হলো। ওকে, ডান, বুঝা গেছে? শেষ। তাহলে হ্যালোজেন কোনগুলা বলো? হ্যালোজেন হচ্ছে তোমার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনোসিন, মূলত এইগুলোই লাগে আমাদের। এগুলোই লাগে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই যে মাথায় থাকবে ইনশাল্লাহ। এরপরে যৌগমূলকদের জারণ মান কি? যৌগমূলকের যে চার্জ নাম্বারটা আছে না, বা চার্জ সংখ্যা, ওটাই হচ্ছে তার জারণ মান। যৌগমূলকের যে চার্জ সংখ্যা, ওইটাই হচ্ছে কি তার জারণ মান, মনে রাখবা। যৌগমূলকের চার্জ সংখ্যাটাই হচ্ছে কি তার জারণ মান। যেমন দেখো যৌগমূলকের চার্জ নাম্বার কি কি? এই যে সালফেট, এর চার্জ কত? 2-, তার মানে তার জারণ মান কত? -2। তারপরে ফসফেট, PO4 3-, তার চার্জ কত? -3, তার মানে তার জারণ মানও -3। তারপর আবার ধরো ফসফোনিয়াম, PH4 প্লাস, তাহলে তার চার্জ নাম্বার কত? +1, তাহলে তার জারণ মান কত হবে? +1। তারপর আবার ধরো এখানে অ্যামোনিয়াম, তার জারণ মান কত? +1, তার চার্জ কত? +1, তার মানে তার জারণ মান হবে +1। তারপরে আবার হচ্ছে কার্বনেট, এই যে এই যৌগমূলকগুলো তো আমরা রাসায়নিক বন্ধনে পড়েছি। তো এই চার্জ নাম্বার কত? -2, তার জারণ মান হবে -2। তো যৌগমূলকের যে চার্জ নাম্বারটা হবে না, চার্জ নাম্বার আমরা যেটা জানবো সেটাই হবে কি তাদের জারণ মান। ওকে, এটা মাথায় রাখতে হবে। ডান। আচ্ছা, এরপরে আসি আমরা পরের যে নিরপেক্ষ পরমাণু বা মৌলগুলার জারণ মান কি হয়ে থাকে জানো? 0। নিরপেক্ষ পরমাণু হতে পারে বা মৌল হতে পারে, তাদের জারণ মান কত হবে? 0। মানে সে কোনো যৌগ না, সে একটা নিরপেক্ষ মৌল। মানে যেমন ধরো সোডিয়াম, শুধু সোডিয়াম, এর সাথে কেউ নাই,
তাহলে তার জারণ মান কত হবে 0। আবার ধরো শুধু এখানে আছে অক্সিজেন অণু, তার তার সাথে কেউ আছে অক্সিজেন বাদে, অক্সিজেন বাদে কেউ আছে নাই, তাহলে তার জারণ মান হবে 0। আবার ধরো O3, এটা কিন্তু অক্সিজেনের একটা অণু, ওজন অণু, এটাকে কি বলি ওজন, ওজন অণু, ওজন অণু, ওজন গ্যাসের সংকেত। এখানে অক্সিজেন বাদে কিছু আছে নাই, তো এটা কি কোনো যৌগ না, এটা তো একটা মৌলিক পদার্থ, তাহলে তার জারণ মান কি হবে 0 হবে। ঠিক আছে, তার জারণ মান কত হবে 0। তারপর আবার ধরো এখানে ধরো আছে অ্যাসিড, সালফারের একটা অণু, এটা কি কোনো যৌগ না, এটা একটা মৌলিক পদার্থ, তাহলে তার জারণ মান কত হবে 0 হবে। এই যে তার মানে মৌলিক পদার্থগুলা বা নিরপেক্ষ পরমাণুগুলা তাদের জারণ মান কি হয় 0। যৌগ গঠন করলে তার জারণ মান আসে, যেহেতু এগুলো কোনো যৌগ না, তাহলে তাদের জারণ মান কি হবে 0 হবে। আবার ধরো এখানে আছে একটা ম্যাগনেসিয়াম, আর কিছুই নাই। ঠিক আছে, ধরো এখানে আছে একটা ম্যাগনেসিয়াম, তার সাথে কেউ নাই, মুক্তভাবে আছে, তাহলে তার জারণ মান কত হবে 0 গেল। আচ্ছা, তারপরে কোন একটা যৌগের মোট জারণ মান, এটা তো অলরেডি আমরা পড়েছি, কোন একটা যৌগের মোট জারণ মান কত হয় 0। ঠিক আছে, যেমন আমি তোমাকে এখানে দেখাই, ধরো এখানে আমি নিলাম ম্যাগনেসিয়াম সালফেট, এই পুরা যৌগের মধ্যে কোনো চার্জ আছে, চার্জ নাই, তার মানে এই পুরাটার মোট জারণ মান হচ্ছে 0। তাহলে ম্যাগনেসিয়াম একটা মৃৎক্ষা ধাতু, মৃৎক্ষা ধাতু জারণ মান কত হয়ে থাকে +2, আর সালফেট পুরাটার চার্জ কত -2, তাহলে এই যে +2 -2 কাটাকাটি 0। ঠিক আছে, আবার ধরো এখানে আছে একটা যৌগ, ধরো এখানে আছে হচ্ছে একটা যৌগ যেটা হচ্ছে সোডিয়াম অক্সাইড, এই যে, তো পুরাটার জারণ মান কত হয় 0 হয়। কিভাবে 0 হয় দেখো, সোডিয়াম হচ্ছে একটার জন্য +1, দুইটার জন্য কত হবে +1 × 2 +2, আর অক্সিজেন অটোমেটিকলি কত হবে -2, এই যে +2 -2 কাটাকাটি 0, মোট জারণ মানটা কত হলো 0 হলো, শেষ। বুঝা গেছে। আবার ধরো আরেকটা एग्जांपल নেই, ধরো এখানে আছে অ্যালুমিনিয়াম, ধরো অ্যালুমিনিয়াম সালফেট, এই যে অ্যালুমিনিয়ামের যোজনী কত বলো, অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, চলে যাবে সালফেটের কাছে, সালফেটের যোজনী 2 চলে যাবে অ্যালুমিনিয়ামের কাছে, তাহলে এখানে সালফেটের জারণ মান কত -2, তিনটার জন্য কত হবে -2 × 3 কত হলো -6। তাহলে দেখো সালফেটের চার্জ কত -2, তিনটার জন্য কত হবে -2 × 3 তাহলে -6। অ্যালুমিনিয়াম দুইটা মিলে কত হবে তাহলে বলো তো +6, কারণ পুরা যৌগের মোট জারণ মান তো 0, তাহলে এই যে 6 আর -6 0 কাটাকাটি করলে 0। তাহলে একটা অ্যালুমিনিয়ামের কথা হলো, দুইটা অ্যালুমিনিয়াম যদি +6 কন্ট্রিবিউট করে তাহলে একটা অ্যালুমিনিয়াম কত হবে +3, তাহলে +3 × 2 হবে। বুঝা গেছে। তাহলে এই হচ্ছে আমাদের কনসেপ্ট, ডান। আচ্ছা, এরপরে আসি আমাদের পরেরটা, হাইড্রোজেন। হাইড্রোজেনের জারণ মান দুইটা হয়ে থাকে, মাথায় রাখবা। হাইড্রোজেনের জারণ মান কয়টা হয় বলো তো ভাইয়া? দুইটা। হাইড্রোজেনের জারণ মান হয় দুইটা, মনে রাখবা। একটা হচ্ছে +1 আর একটা হচ্ছে -1। এই যে একটা হচ্ছে +1 আর একটা কি বলতো -1। +1 কখন হয়? হাইড্রোজেন যখন ধাতু হিসেবে কাজ করে, হাইড্রোজেন যখন ধাতু হিসেবে কাজ করে। এখন ধাতু হিসেবে কাজ করে কখন বুঝবা কিভাবে? নরমালি হাইড্রোজেন তো একটা অধাতু, তাই না? হাইড্রোজেন কি একটা অধাতু। তো হাইড্রোজেন যখন ধাতু হিসেবে কাজ করে, মানে মনে হয় একটা যৌগতে দেখে মনে হচ্ছে যে হাইড্রোজেনটা ওখানে অধাতু, সরি ধাতু। একটা যৌগে দেখে মনে হচ্ছে যে হাইড্রোজেন ওখানে ধাতু হিসেবে কাজ করতেছে, তখন ওই হাইড্রোজেনের জারণ মান হবে +1। এখন কেমনে বুঝবো হাইড্রোজেন ওখানে ধাতু হিসেবে কাজ করতেছে? তো তুমি এটা বুঝবা হচ্ছে এইভাবে, হাইড্রোজেনটা যদি কোথায় থাকে জানো? হাইড্রোজেন যদি বামে থাকে, হাইড্রোজেন যদি বামে থাকে, হাইড্রোজেন যদি কোথায় থাকে? বামে। হাইড্রোজেন বামে থাকলে বুঝবা ওইখানে জারণ মান হচ্ছে +1। এক্সাম্পল দেই, যেমন দেখো এক্সাম্পল দিচ্ছি, তোমার হচ্ছে এখানে ধরো আছে HCl, একটা এক্সাম্পল নেই, এখানে নিচ্ছি H3PO4, এখানে নিচ্ছি ধরো H2SO4। এই জায়গাগুলোতে হচ্ছে অক্সিজেন হাইড্রোজেনের জারণ মান কত হয়ে থাকে বলো তো? +1। যেমন এখানে হচ্ছে ক্লোরিন -1, তাই না? ক্লোরিন কি -1, তাহলে হাইড্রোজেন অটোমেটিক্যালি কত হবে +1। ক্লোরিন তো হ্যালোজেন, অধাতু হিসেবে কাজ করতেছে, তাহলে হাইড্রোজেন এখানে অটোমেটিক্যালি ধাতু হিসেবে কাজ করবে। জারণ মান কত বলো তো? +1 +1 -1 কাটাকাটি 0। দেখছো হাইড্রোজেন কোথায় আছে বলো তো? বামে আছে না? এই যে বামে। হাইড্রোজেন বামে থাকলেই কি +1, বামে থাকলে কি +1, বামে থাকলে পজিটিভ। হাইড্রোজেন বামে আছে, হাইড্রোজেন বামে আছে, তাহলে দেখো এই পুরো ফসফেটের জারণ মান কত? -3। কত? -3। তাহলে তিনটা হাইড্রোজেন মিলে কত হইতে হবে? +3। একটা হাইড্রোজেন কত? +1 × 3। তাহলে এখানে হাইড্রোজেনের জারণ মান +1 হইলো, একটার জন্য +1, তিনটার জন্য +1 × 3 +3। আবার তুমি যদি একটু দেখো, এই যে এখানে আছে সালফেট, সালফেটের পুরোটার চার্জ কত? -2। তাহলে হাইড্রোজেন টোটাল কত হবে? +2। একটার জন্য কত হবে? +1 × 2 +1 × 2, এই যে, ঠিক আছে? +1 × 2 +2।
বোঝা গেছে ভাইয়া? তাহলে আমরা মোটামুটি অনেকটাই কি কইলাম, কি পারলাম, আইডিয়া পেয়ে গেলাম। অনেকটাই কি পাইলাম, আইডিয়া পেয়ে গেলাম যে হাইড্রোজেন যদি বামে থাকে তাদের জারণ মান +1 হয়। এখানে +1, এখানে যে এটার নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড বা H3PO4 হাইড্রোজেন ফসফেট বলা হয় এটাকে। তো এখানেও হাইড্রোজেনের জারণ মান +1 × 3 +3, এখানে হাইড্রোজেন জারণ মান +1 × 2 +2। বুঝা গেছে? ডান। তাহলে হাইড্রোজেন বামে থাকলে যদি ধাতু হিসেবে কাজ করে, হাইড্রোজেন ডানে থাকলে কি হবে? অধাতু হিসেবে কাজ করবে। তার মানে -1 কখন হয়? যখন হাইড্রোজেন অধাতু হিসেবে কাজ করে। হাইড্রোজেন অধাতু হিসেবে থাকে। তাহলে এখন হাইড্রোজেন অধাতু হিসেবে কখন থাকে? যখন হাইড্রোজেন ডানে থাকবে। হাইড্রোজেন কোথায় থাকবে বলো তো? ডানে। এই যে হাইড্রোজেন হচ্ছে ডানে। তাইলে হাইড্রোজেন ডানে থাকে অর্থাৎ কি বুঝাচ্ছে? হাইড্রোজেন ডানে থাকে অর্থাৎ বুঝাচ্ছে যে, আমি এক্সাম্পল দিই এখানে কয়েকটা। ধরো এখানে আছে হচ্ছে তোমার ক্যালসিয়াম হাইড্রাইড, এটার নাম ক্যালসিয়াম হাইড্রেট। তারপর আবার হচ্ছে ধরো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, এই জায়গাগুলোতে হাইড্রোজেনের জারণ মান দেখবা কি আসতেছে বলো? -1। হাইড্রোজেন কোথায় আছে? ডানে আছে, ডানে। তাহলে এখানে ক্যালসিয়াম তো তুমি জানো +2, রাইট? পুরা যৌগের মোট জারণ মান কত হবে? 0। তো ক্যালসিয়াম যদি +2 হয়, দুইটা হাইড্রোজেন মিলে কত হবে? -2। এই যে +2 -2 কাটাকাটি 0। পুরা যৌগের মোট জারণ মান কত? 0। তো ক্যালসিয়াম যদি +2 হয়, তাহলে দুইটা হাইড্রোজেন মিলে -2 হবে। তাহলে একটা হাইড্রোজেন কত হইলো? -1। এই যে -1 × 2। ডান? আচ্ছা। আবার এই জায়গাতে দেখো, এখানে লিথিয়াম একটা ক্ষার ধাতু, তাই না? তার জারণ মান কত হয়? +1। অ্যালুমিনিয়াম একটা তো দেখলাই সবসময় +3 হয়। তাহলে +1 আর +3 যোগ করলে কত হয়? +4। তাহলে চারটা হাইড্রোজেন মিলে কত হবে? -4। তাহলে একটা হাইড্রোজেন কত হবে? -1 × 4, রাইট? এই যে। বুঝা গেল? ডান। তাহলে লিথিয়াম +1, অ্যালুমিনিয়াম +3, +1 আর +3 যোগ করলে +4 হয়। হাইড্রোজেন যেহেতু ডানে আছে, তাহলে ডানে থাকলে কি হয়? -1। তাহলে যে -1 × 4 কত হইলো? -4। এই যে +4 -4 কাটাকাটি 0। বুঝা গেছে? মোটামুটি অনেকটা আইডিয়া পেয়ে গেলাম। হাইড্রোজেন বামে থাকলে হচ্ছে +1 হয়, ডানে থাকলে কি হয়? -1। ওকে? মনে থাকবে ইনশাআল্লাহ? ডান। এটাতে দেখবা অনেক কিছু, এই যে আমরা প্রতিটা মৌলগুলার জারণ মান কেমন হয়ে থাকে? ফিক্স বা নির্দিষ্ট হয়ে থাকে। এটা যে বুঝতেছি, এটা পরবর্তীতে কাজে লাগবে যখন তুমি একটা যৌগের মধ্যে মৌলের জারণ মান বের করতে যাবে। বুঝছো? এটা তোমাকে অনেক হেল্প করবে তখন। মানে একটা র‍্যান্ডম যৌগ দেয়া থাকবে, ওই যৌগতে যে ধরো সালফারের জারণ মান কত, ফসফরাসের জারণ মান কত, এভাবে বের করতে বলতে পারে। তো সেগুলো আমরা ইজিলি বের করতে পারবো ইনশাআল্লাহ। তো এজন্য আগে থেকে আমাকে জানতে হবে হাইড্রোজেন বামে থাকলে কি হয়, ডানে থাকলে কি হয়, মৃৎক্ষার ধাতুরগুলোর জারণ মান কি হয়, নিরপেক্ষরগুলা কি হয়, তারপর আবার হচ্ছে অধাতুরগুলা কি হয়, যৌগমূলকগুলোর কি হয়, এগুলো আমাকে আগে থেকে জানা থাকা লাগবে। আচ্ছা, লাস্ট আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে অক্সিজেনেরটা। অক্সিজেনেরটা লাগবে। এই যে আমি হচ্ছে অক্সিজেনের জারণ মান কয়টা হয় জানো তোমরা? অক্সিজেনের জারণ মান কয়টা হয়? 3টা হয়ে থাকে। কয়টা হয় ভাইয়া বলো তো? 3টা। প্রথমে আমি এখানে যেটা লিখবো, অক্সিজেনের জারণ মান হচ্ছে এই জায়গাতে হচ্ছে -2। এইটা তুমি 90% ক্ষেত্রে পাবা। 90% না, 95%, 98% লিখি। 98% ক্ষেত্রে, মানে তুমি যতগুলো যৌগ নিয়ে কাজ করবা, বেশিরভাগ যৌগগুলাতেই অক্সিজেনের জারণ মান তুমি -2 পাবা। তো এটাকে আমরা বলি স্বাভাবিক অক্সাইড। কি বলি বলো তো? স্বাভাবিক। অক্সিজেনের স্বাভাবিক জারণ মান হচ্ছে -2। স্বাভাবিক অক্সাইড। স্বাভাবিক অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত বলো তো? -2। স্বাভাবিক অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত? -2। যেমন দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড, তারপরে ধরো এখানে আছে অ্যালুমিনিয়াম অক্সাইড। ঠিক আছে? এগুলো স্বাভাবিক অক্সাইড। তো এখানে কেমনে -2 হয় এটা বুঝবো কিভাবে? খুব সহজে, মানে দেখো এখানে বোঝা যাচ্ছে। তুমি তো এটা জানো পুরো যৌগের জারণ মান কত হয় বলো? 0। তো তুমি নিজেই বের করতে পারবা যে কখন অক্সিজেন জারণ মান -2 হচ্ছে। ম্যাগনেসিয়াম মৃৎক্ষার ধাতু +2 হয় ফিক্সড। তাহলে অক্সিজেন অটোমেটিক্যালি কত হবে বলো? -2। তাহলে যে +2 -2 কাটাকাটি। এইখানে দেখো অ্যালুমিনিয়াম তুমি জানো ফিক্স +3। দুইটার জন্য কত হবে? +3 × 2 কত হইলো? +6। তিনটা অক্সিজেন মিলে অটোমেটিক্যালি কত হবে? -6। কারণ +6 -6 কাটাকাটি করলে 0। একটা যৌগের মোট জারণ মান 0 হয়। তাহলে এই যে একটা অ্যালুমিনিয়াম +3, দুইটার জন্য +3 × 2 +6। তাহলে তিনটা অক্সিজেন মিলে কত হবে? -6। তিনটা অক্সিজেন মিলে যদি -6 হয়, একটা অক্সিজেন কত হবে গড়ে? -2। এই যে -2 × 3। একটা অক্সিজেনের জন্য -2, তিনটার জন্য -2 × 3 -6। তাহলে পুরোটা কত হলো? 0 হলো। বুঝে গেছে ভাইয়া? তাহলে স্বাভাবিক অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত হয়ে থাকে বলো? স্বাভাবিক অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত হয়ে থাকে বলো? -2। এখন আমরা দেখব এখানে অক্সিজেনের জারণ মান কখন কি হয় বলো তো? -1 হয়। তো অক্সিজেনের মান যখন -1 হয়, এটাকে কি বলি?
পার অক্সাইড বলি, পার অক্সাইড এমন একটা যৌগ যেটাকে আমরা বলতেছি পার অক্সাইড। পার অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত হয়ে থাকে -1 পার অক্সাইড। এখন পার অক্সাইড কোনগুলো তুমি যৌগ দেখে বুঝতে পারবে এটা পার অক্সাইড। যেমন আমি তোমাকে এক্সাম্পল গুলো দেখাই। এখানে ধরো নিচ্ছি H2O2, এখানে নিচ্ছি K2O2। দেখো এক্সাম্পল দিয়েই বোঝা যায়। দেখো হাইড্রোজেন বামে আছে তাহলে +1, দুইটার জন্য কত হবে +1 × 2 +2, তাইলে দুইটা অক্সিজেন মিলে কত হবে -2, কারণ পুরাটারে তো 0 বানাইতে হবে, পুরা যৌগের মোট জারণ মান কত 0, তাহলে দুইটা হাইড্রোজেন মিলে +2 হইলো, দুইটা অক্সিজেন মিলে কত হবে -2, তাহলে একটা অক্সিজেন গড়ে কত হইলো -1, দুইটা অক্সিজেন মিলে যদি -2 হয়, একটা অক্সিজেন কত -1, তাহলে -1 × 2 -2, যে +2 -2 কাটাকাটি ডান। আবার দেখো এটা কি ক্ষার ধাতু, ক্ষার ধাতুর জারণ মান হয় +1, দুইটার জন্য কত হবে +1 × 2 কত হইলো +2, রাইট। তাহলে দুইটা অক্সিজেন মিলে অটোমেটিক্যালি কত হবে -2, তাহলে একটা অক্সিজেন কত হবে গড়ে -1, তাহলে -1 × 2 -2, ওকে। তাহলে যেখানে তুমি অক্সিজেনের জারণ মানে যে এখানে -1 এখানে -1 ওগুলোকে তুমি দেখবা পারঅক্সাইড। যেমন এটার নাম হাইড্রোজেন পারঅক্সাইড, এটার নাম কি পটাশিয়াম পারঅক্সাইড, বুঝা গেছে ডান। এখন আসি পরেরটা, যেখানে অক্সিজেনের জারণ মান হবে -1/2, কি হবে -1/2, কখন হয় যখন যৌগটা হয় সুপার অক্সাইড, যৌগটার নাম কি সুপার অক্সাইড, সুপার অক্সাইড, সুপার অক্সাইড, সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান হয় কত -1/2, ঠিক আছে। এই যে দেখো অক্সিজেন জারণ মান -1/2, তার মানে এখানে এই যৌগে অক্সিজেনের -1/2 মানে অর্ধেকটা, মাইনাস হলে কি হয় ইলেকট্রন গ্রহণ হয়, অর্ধেকটা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা থাকে। কারণ অক্সিজেন কি অর্ধেকটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, পারে না, প্রবণতা। তো এই যৌগে দেখা যাচ্ছে অক্সিজেনের জারণ মান -1/2, অর্থাৎ অক্সিজেনের অর্ধেকটা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা রয়েছে। তো কোন এক্সাম্পল গুলা, যেমন এই যে দেখো KO2, তারপরে আরেকটা এক্সাম্পল লিখি RbO2, পটাশিয়াম সুপার অক্সাইড এটার নাম, রুবিডিয়াম সুপার অক্সাইড এটার নাম। তো এখানে দেখো পটাশিয়াম ক্ষার ধাতু +1, অক্সিজেন দুইটা মিলে কত হবে -1, +1 -1 কাটাকাটি করলে 0, দুইটা অক্সিজেন মিলে যদি -1 হয় তাহলে একটা অক্সিজেন কত হবে হাফ, দুইটা অক্সিজেন মিলে -1 হইলো, একটা অক্সিজেন মিলে কত হবে, দুইটা অক্সিজেন মিলে -1 হচ্ছে, তাহলে একটা অক্সিজেন নিলে কত হইতো -1/2। এই যে দেখো -1/2 একটা অক্সিজেন ইনটু 2, দুইটা আছে -1/2 ইনটু 2, এই যে 2 2 কাটাকাটি করলে -1 থাকে, বুঝছো। একটা দুইটা অক্সিজেন মিলে যদি -1 হয় তাহলে একটা অক্সিজেন কত হবে -1/2। তারপর আবার রুবিডিয়াম, এটা একটা ক্ষার ধাতু +1, দুইটা অক্সিজেন মিলে -1, তাহলে একটা অক্সিজেন কত হবে -1/2, এই যে -1/2 ইনটু 2, তাহলে যে 2 2 কাটাকাটি -1, বুঝা গেছে। এই ছিল হচ্ছে আমাদের জারণ মান, এই ছিল হচ্ছে আমাদের জারণ মান। আমরা মোটামুটি এমসিকিউ তে একটু পরে যাব, এমসিকিউ তে একটু পরে যাব, মোটামুটি আমরা আইডিয়া পেয়ে গেলাম, মোটামুটি আমরা আইডিয়া পেয়ে গেলাম যে কোন মৌলগুলোর জারণ মান আসলে কেমন হয়ে থাকে, ঠিক আছে। যে আমরা মোটামুটি আইডিয়া পেয়ে গেলাম যে কোন মৌলগুলোর জারণ মান কেমন হয়ে থাকে, রাইট। এই যে আমরা হচ্ছে মোটামুটি দেখছি, এইগুলো যেহেতু তুমি দেখে ফেলছো অলরেডি, তোমার হচ্ছে ডান, অলরেডি হচ্ছে তোমার কি বলতো ডান, দেখা শেষ, তোমাদের হচ্ছে জারণ মানগুলো পড়া শেষ। এখন তুমি যখন এমসিকিউ করতে এমসিকিউ করতে যাবা, দেখবা তোমার কাছে এমসিকিউ গুলো পানি পানি লাগতেছে, বুঝছো, এমসিকিউ গুলো কি লাগতেছে পানি পানি। যেমন আমরা প্রথম এমসিকিউটার দিকে একটু তাকাই, যেখানে বলছে সোডিয়াম থায়োসালফেট এই যৌগে সালফারের জারণ সংখ্যা কত, তাহলে দেখো এটা কিভাবে বের করে। দেখো তুমি প্রথমে যৌগটা নিবা, যৌগটা এখন তো তুমি জানো, মোটামুটি আইডিয়া পাইছো যে যে যৌগগুলোর ভিতর যে মৌলগুলো আছে এই মৌলগুলোর জারণ মান কেমন হয়ে থাকে। তো এখন তোমাকে ধূপধাপ শেখানো হবে যে জারণ মান কেমন বের করতে হয়। Na2S2O3, এটার নাম কি সোডিয়াম থায়োসালফেট, এটা অনেকবার আসে, দেখো ঢাকা বোর্ড 25-এ আসছে, 24-এ আসে, কুমিল্লা বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 22, সিলেট বোর্ড 22, 19, দিনাজপুর বোর্ড 22। তো দেখো এটা কিভাবে বের করবো। প্রথমে এখানে ক্ষার ধাতু সোডিয়াম, এটারটা আমরা জানি +1, দুইটার জন্য কত হবে +1 × 2, তাহলে কত হলো আলটিমেটলি +2, ক্ষার ধাতুর জন্য তো +1, দুইটার জন্য +1 × 2 +2। আর অক্সিজেনের ক্ষেত্রে কি বলছিলাম 98% ক্ষেত্রে -2, তার মানে বড় বড় যতই যৌগ দেখবা ওইখানে অক্সিজেনের জারণ মান কত হবে -2, ঠিক আছে। -1 -1/2 কখন হয় সেটা তুমি অলরেডি এখানে দেখছো, রাইট। এই যে এই যৌগগুলোতে -1 হয়, এই যৌগগুলোতে -1/2 হয়। আর যত যৌগ পাবা, যত বড় বড় যৌগ হোক না কেন, অক্সিজেনের জারণ মান আজীবনই কি -2, তাহলে এখানে -2 লিখবা। তিনটার জন্য কত হবে -2 × 3, তাহলে অটোমেটিক্যালি কত হলো -6, তাহলে সোডিয়াম টোটাল +2, অক্সিজেন টোটাল -2। এখন দুইটা সালফার মিলে কত হবে, তুমি তো ছোটবেলায় পড়ছো যোগ বিয়োগ, তাই না। পুরা যৌগের মোট জারণ মানটা কি 0, পুরা যৌগের মোট জারণ মান কত 0, তাহলে দুইটা সোডিয়াম মিলে হলো +2, তিনটা অক্সিজেন মিলে হলো -6, তাহলে দুইটা সালফার মিলে অটোমেটিক্যালি কত হবে +4, দুইটা সালফার মিলে অটোমেটিক্যালি কত হবে +4,
ঠিক আছে, তাহলে দুইটা সালফার মিলে যদি হয় +4, একটা সালফার গড়ে কত হবে? +2। এখানে কিন্তু সোডিয়াম থায়োসালফেট যোগে সালফারের জারণ মান বলতে একটা সালফারের কথা বুঝিয়েছে, দুইটা না কিন্তু। যখনই কোন একটা যৌগে একটা মোলের জারণ মান জানতে চাইবে, মনে রাখবে একটা মোলের জারণ মান জানতে চাইবে, শুধু একটা মোল। তুমি কিন্তু টোটালটা হিসাব করবা না। টোটালটা বলতে এখানে যে দুইটা সালফারের জারণ মান +4 আসছে, আমি +4 টিক দিয়ে দিলাম। না, এমন হওয়া যাবে না। এখানে দুইটা সালফারের জারণ মান +4। তো এখানে +4 টিক দিলে হবে না। একটা সালফার নিয়ে চিন্তা করতে হবে। ঠিক আছে? তো সোডিয়াম থায়োসালফেটের সালফারের জারণ মান মানে শুধু একটা সালফারের জারণ মান কত? স্পেসিফিকলি একটা সালফারের জারণ মান কত? তো দুইটা সালফারের তো +4, তাহলে একটা সালফার স্পেসিফিকলি কত হবে? +2। তাহলে এখানে তোমাকে একটা সালফারের কথা জানতে চাবে। এই যে এটা হবে +2। বুঝা গেছে? তাহলে এই জায়গাতে হবে কি বলতো? এই জায়গায় হবে হচ্ছে +2 * 2, এই যে। তাই না? তো দুইটা সালফার যদি +4 হয়, একটা সালফারের কত হবে? +2, তাহলে +2 * 2 কত? +4। বুঝা গেছে? এখন আমরা পরের এমসিকিউতে যাই। আচ্ছা, এরপরে তোমাকে একটা এসকিউ দেখাই। এটা হচ্ছে একটা এসকিউ, যেটা তোমার পরীক্ষায় আসতে পারে। এত বড় লেখার দরকার নাই। ২ টা পার্থক্য দিলেই হবে, যে ১ টা ২ টা পার্থক্য দিলেই হবে, যেহেতু ২ মার্কের। বাট ৩ টা দিলে ভালো, তাহলে তোমার মার্ক কাটার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে জারণ সংখ্যা এবং যোজনীর মধ্যে পার্থক্য। যোজনী আমরা রাসায়নিক বন্ধনে পড়ছিলাম। পার্থক্য আসলে কি দিবা? প্রথমে সংখ্যাটা দিবা। যে জারণ সংখ্যা হলো কোনো মৌল যতটি ইলেকট্রন হারিয়ে বা গ্রহণ করে যে চার্জ সংখ্যার সৃষ্টি করে, সেটাকে আমরা বলি জারণ সংখ্যা। অথবা আমি যে সংখ্যাটা লেখাইছি ওটা লিখতে পারো। যোজনী হলো কোনো মৌলের সাথে অপর মৌলগুলোর যুক্ত হওয়ার যে ক্ষমতা। আর জারণ সংখ্যা হচ্ছে পজিটিভ, ঋণাত্মক হইতে পারে। যেমন আমরা দেখছি এই যে এখানে পটাশিয়াম ক্লোরাইডে পটাশিয়ামের জারণ সংখ্যা +1, ক্লোরিনের জারণ সংখ্যা -1। আর যোজনী শুধুমাত্র পজিটিভ, বা এটারে আসলে ধনাত্মক ঋণাত্মক বলে বলা হয় না। এটা যে নাম্বার, প্লাস মাইনাস লেখা হয় না, শুধু নাম্বার। এই যে এর শুধু মান আছে, ধনাত্মকতা বা ঋণাত্মকতা নাই। ঠিক আছে? যেমন CH4 যোগে কার্বনের যোজনে 4, +4 -4 এরকম বলতে কিছু নাই যোজনীতে। আর জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে বা শূন্য হতে পারে, এই যে যেমন দেখছি। আর এটা সবসময় কি হয়? পূর্ণ সংখ্যা হয় যোজনী। যোজনীর জীবনে ভগ্নাংশ হইতে দেখছো? না। তো খুবই সুন্দর, সুন্দর এবং সহজ পার্থক্য দেয়া আছে, মাথায় রাখবা। এসকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে? আচ্ছা। এরপর আমরা আরো কিছু এসকিউ দেখি। যেমন আমাকে বলছে যৌগে ক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা 1 কেন হয়? এই কোশ্চেনটা আসছে, তুমি সবার আগে জারণ সংখ্যার সংজ্ঞাটা দিবা। এরপর তুমি লিখবা যে ক্ষার ধাতুগুলার ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা রয়েছে। কি? ইলেকট্রন ত্যাগ। ক্ষার ধাতুগুলো কি করে? ইলেকট্রন ত্যাগ করে। তো তারা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রোবিন্যাস অর্জন করার জন্য একটা ইলেকট্রনে ত্যাগ করে। তারা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রোবিন্যাস অর্জন করতে একটা ইলেকট্রনে ত্যাগ করে। তাই তাদের জারণ সংখ্যা কত হয়? +1 হয়। তো তাই তারা যৌগ গঠনের সময় একটা ইলেকট্রন ত্যাগ করে এবং তাদের জারণ সংখ্যা কত হয়? +1। নিষ্ক্রিয় গ্যাসের বা নিষ্ক্রিয় গ্যাসের বা মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে একটি মাত্র ইলেকট্রন ত্যাগ করে। কয়টা বলো তো? একটা ইলেকট্রন ত্যাগ করে। শুধুমাত্র একটা ইলেকট্রন কিন্তু ত্যাগ করে। তাই তাদের জারণ মান কত হয়ে থাকে বলো তো? তাই তাদের জারণ মান হয় +1। বুঝছো? ওকে? আচ্ছা। এরপরে HClO4 এর কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা কত? বের করা খুব সহজ। যেটা হচ্ছে এসকিউর জন্য। আগেটা কিন্তু এসকিউ ছিল একটা। এটাও একটা এসকিউ। তো এই এসকিউটা সলভ করব কেমনে বলো? তো এটা আমি যেমনি শর্টকাটে উপরে +1 -1 দিয়ে করাইছি, এভাবে করার দরকার নেই। এটা কিভাবে করব আমি বলি। এখানে প্রথমে ক্লোরিনের জারণ মানটা x ধরবা। ক্লোরিনের জারণ মান কি ধরবা বলো তো? x। জারণ মান x ধরবা। ঠিক আছে? আচ্ছা। তাহলে এখন পুরাটার জারণ মান কি? 0। তাহলে এখানে হাইড্রোজেনেরটা তুমি জানো +1 + x +-2 * 4 = 0। বুঝছো তো কি বুঝাইছি? হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1 লিখলাম। ক্লোরিনেরটা ধরলাম +x। অক্সিজেনেরটা তো -2। চারটার জন্য কত হবে? -2 * 4। এই টোটালটার মোট জারণ মান কত? 0। তো এখন এই যে এখানে +1 আর এখানে x আর এখানে 4 দোকানে 8 = 0। তাই এখান থেকে তুমি হচ্ছে x এর ভ্যালু পাবা কত বলো তো? +7। এটাই হচ্ছে কি? পারক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণ মান। এটা হচ্ছে ক্লোরিনের কি বলো তো? জারণ মান। শেষ। এভাবে বের করবা। ওইভাবে উপরে যে আমি শর্টকাট করা, এটা এমসিকিউর জন্য ঠিক আছে। কিন্তু সিকিউ বা এসকিউর জন্য এভাবে করবা। ওকে? আচ্ছা। এরপরে আমরা এখানে একটা সিকিউ দেখি। ঠিক আছে? আমরা এখানে একটা সিকিউ দেখি। দিনাজপুর বোর্ড 2025 এ। উদ্দীপকের 2 নং এ ব্যবহৃত জারক পদার্থের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা। উদ্দীপকের 2 নং মানে এই যে এই উদ্দীপকটা। এখানে ব্যবহৃত জারক পদার্থ, এখানে একটা জারক পদার্থ আছে। তুমি কি খেয়াল করতেছো জারক পদার্থটা? এই যে সালফিউরিক অ্যাসিড।
এইখানে H2SO4 এ কেন্দ্রীয় মৌল, এই সালফিউরিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌলটা কে বলতো? মাঝখানের মৌল সালফারটা, এই যে এর জারণ মানটা বের করতে বলছে। তাহলে তুমি কেমনে বের করবা? সালফারের জারণ মানটা ধরে নিবা x, ধরলাম। তাহলে হাইড্রোজেন +1 × 2, সালফারেট হচ্ছে x প্লাস অক্সিজেনেট হচ্ছে -2 × 4, টোটালটার মান কত? 0। এই যে হাইড্রোজেন +1 × 2 +2, সালফারেটটা ধরলাম x, আর অক্সিজেন কত? -2, তাহলে চারটার জন্য কত হবে? -2 × 4, ঠিক আছে? তাহলে এখানে আলটিমেটলি দেখো +2 + x, আর এখানে হচ্ছে কত? -8 = 0। তাহলে সুতরাং x = কত আসবে? +6। এই যে, ঠিক আছে? তাহলে কেন্দ্রীয় মৌল হচ্ছে সালফার, এর জারণ মান কত পেলাম? +6। ওকে, আচ্ছা পরের কোশ্চেন।